আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব এবং আপনার যারা দর্শক রয়েছে তাদের সকলকে শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। শুরুতে যেমন তিনি বলেছেন আমেরিকা চাচ্ছে, গোলাম মোল্লা রনি বলেছে, আর আমাদের ওই আরেকজনের নাম বললেন মুসলিম লীগের নেতার, উনি বলেছেন যে না আসতে দিলে লিবিয়া হবে। তাদের কথাটা তারা কোন উদ্দেশ্যে বলেছেন আমি জানি না, কিন্তু তাদের কথা সত্যি। আমি বহু আগেই বলেছিলাম যে এই ভারত এবং এই শেখ হাসিনা আমেরিকার আপনজন হবেই। কারণ আমেরিকা তার সাথে থাকে যার হাতে মার্কেট থাকে, আমেরিকা তার সাথে চলবে যার হাতে বাজার থাকবে। আমেরিকা ব্যবসার জন্যই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করেছিল, আমেরিকা ব্যবসার জন্য ইরানে হামলা করেছিল, আমেরিকা ব্যবসার স্বার্থেই ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখে। তো আমেরিকা ওই ব্যবসার সাথে আবারও শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে আসতে দিতে বাধ্য হবে এবং তারা চাইবেও, কারণ তারা চেয়েছিল আজীবন ক্ষমতায় রাখতে, কিন্তু এরা দেখেছে যে ইউনুসকে যদি রাখে তাহলে এই দেশের সকল কিছু তাদের হাতের বাইরে চলে যাবে। তারপরে ভাবলো বিকল্প হিসেবে নিয়ে আসবে তারেক রহমানকে, আনলো, ভালো কথা। শুধু তাই না, এখানে কয়েকজন বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে মরলে আর লোকদেরও নিল যাতে সামাদ ভাইরা খুশি থাকে, কিন্তু সামাদ ভাইরা তো যাতে মাতাল তালে ঠিক। এরা শেখ হাসিনার ভুল কাজের সমালোচনা যতই করুক, তার মানে এই না যে জুনায়েদ সাকি ওখানে গিয়ে মন্ত্রী হলে তারা চুপ থাকবে, তাও না। তাই তারা মুখ খুলেছেন, দেখলো যে না, কোনো কাজ হচ্ছে না। দ্বিতীয়ত, তারেক রহমানকে এই প্রায় 4 মাস হতে চললো, এই 4 মাসে বুঝে ফেলেছে যে ইউনুস তো 18 মাস টিকবে, বা টিকেছে, তারেক রহমান 18 মাস টিকবে না। এই দেশের জনগণ পুরোটাই তার বিরুদ্ধে চলে যাবে। আমেরিকা কিন্তু যুদ্ধকে ভয় পায় না, আমেরিকা শক্তিকে ভয় পায় না, কূটনীতিকেও ভয় পায় না। কি ভয় পায় জানেন? মিছিল, ক্ষুধার্থ মানুষ, এগুলো ভয় পায়। তো বাংলাদেশে এখন ক্ষুধার্থ মানুষের মিছিল কিন্তু বাড়তেছে। সামাদ ভাই রাজনীতিবিদ হলেও ব্যবসার কিছু খবর রাখেন, তার নাটোর থেকে আমাদের কিছু জিনিসপত্র আমাদের জামালপুর আসে, সব বন্ধ। আপনার পুরান ঢাকার নবাবপুর, ইউ বিলিভ ইট অর নট, আমি কিন্তু বাড়িওয়ালাকে যেমন ফোন দেই, কাজের বুয়াকেও ফোন দেই, কসাইরকেও ফোন দেই, মাছের ব্যাপারীকেও ফোন দেই, মাছের যে খুচরা বেচে তারও ফোন দেই, আজকে কি বাজার করলেন। কারণ আমি তো নিজে মাছের ব্যবসার সাথে জড়িত ছিলাম, জানি যে তারা কামাই করলে কি বাজার করে। কেন জিজ্ঞেস করলাম? মাছের ব্যাপারে কিন্তু বলি না যে ভাই আপনি আজকে কত বেচলেন, ওটা বলি না। আমি বলি ভাই আজকে মেয়ের জামাই আসছিল এই মাসে, না ভাই মেয়ের জামাই। শোনেন, যারা কসাই আর যারা মাছের ব্যাপারী তারা কিন্তু মেয়ের জামাইয়ের ঘন ঘন দাওয়াত দেয়, এটা আপনারা কিন্তু জানেন না, আমি জানি। তারপরে পুরান ঢাকায় যারা, তারা কিন্তু ঘন ঘন মেয়ের জামাইয়ের দাওয়াত দেয়, এটা সামাদ ভাই জানে, আমরা 4 জনই জানি। সেই পুরান ঢাকায় মেয়ের জামাইয়ের দাওয়াত দেয় না, সেই মাছের ব্যাপারীরা, তাদের ব্যাপারী মনে করতে পারেন, কিন্তু তাদের কাঁচা টাকা ইনকাম। তারপর স্বর্ণকার, যারা স্বর্ণকার হয় এরা মেয়েদের বেশি দাওয়াত দেয়, মেয়েদের আমন্ত্রণ দেয়, মেয়ের জামাইরে নিমন্ত্রণ করে ঘন ঘন। সেই নিমন্ত্রণ বন্ধ, কারণ কি? কামাই নাই। তো এই দিকে যখন আমেরিকা দেখলো যে তারেক রহমান তো 18 মাস টিকবে না, আপনি কি মনে করেছেন শেখ হাসিনা শুধুমাত্র ওই আওয়ামী লীগের কয়েকটা কর্মীর উপরে ভরসা করে আসতেছেন? না, বাংলাদেশের সাধারণ জনগণ অস্থির হয়ে গেছে। সাধারণ জনগণের সাথে তার কথা হয়, শুধু কি কর্মীদেরই হয়, অনেক সমর্থকের সাথে তার কথা হয়। নেতার কথাই তিনি বাংলাদেশে প্রবেশ করতেছেন বলে আমার বিশ্বাস হয় না, আমিও বিশ্বাস করি না। কারণ আমি নিজেই তো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ভরসা করে কথা বলি না, আমি সাধারণ মানুষের সাথে কথা বলি। তাদের ভাষায় বুঝতে পেরেছি তারা চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক। এমনকি যারা শেখ হাসিনার বিরোধী ছিল, মানে কেউ কেউ আন্দোলনেও যুক্ত ছিল, তারাও এখন মনে মনে চাচ্ছে শেখ হাসিনা আসুক। আসে না কেন? কারণ কি জানেন? পেটে ভাত নাই ভাই। পেটে ভাত থাকলে না পিঠে সয় রে ভাই। পেটেও ভাত নাই, পিঠেও গুতায়, কে তারেক রহমানের কথা শুনবে? বিএনপিতে যারা নির্বাচনের আগে জনপ্রিয় ছিল, সারা বাংলাদেশে তারা এই 4 মাসে নিজেরাও তার দলের কাছে অজনপ্রিয় হয়ে গেছে। এই মুহূর্তে নাটোরের যে বিএনপির এমপি আছে, সামাদ ভাইয়ের সাথে ইলেকশন করলে, নিরপেক্ষ ইলেকশন হইলে ফেল করবে, আমি লিখে দিতে পারি। তাতে জনপ্রিয়তা এত নিচে নেমে গেছে। হ্যাঁ, আমি নাটোর যাচাই করি নাই, কিভাবে বুঝলাম? আমার জেলাকে আমি যাচাই করেছি, আমি ময়মনসিংহকে যাচাই করেছি, আমি টাঙ্গাইল যাচাই করেছি, আমি শেরপুর যাচাই করে বুঝতে পেরেছি যে বিএনপির জনপ্রিয়তার তার নিজের দলের কাছে ধস নেমেছে। তাহলে সাধারণ মানুষের কাছে কি?
শেখ হাসিনা যে আসবেন, তার সাথে তো আমেরিকাকে থাকতেই হবে, ইচ্ছাও থাকতে হবে, গড় ইচ্ছাও থাকতে হবে। কারণ তাদের যা কাজ করার তারা তো করে ফেলেছে, চুক্তি তো করে ফেলেছে, এই চুক্তি তো শেখ হাসিনা করবে না। অর্থাৎ সামাদ ভাই আর আমাদের মানিক স্যার মনে করলো, আমাদের আলী স্যার মনে করলো যে ফরিদের যদি রাখি তাহলে তো চুক্তির জমি তো দলিলে তো সাইন করাইতে পারবো না, তাই ফরিদের আগে বাড়ি ছাড়া করি, তারপরে রূপচাঁদকে নিয়ে আসি, আইনে সাইনটা করাই। কারণ রূপচাঁদের তো জনপ্রিয়তা নেই, আবার ফরিদের ধরে এনে বসাবো, কাজের কাজ তো হয়ে গেছে। আর চুক্তি একবার করলে সেটা তো আপনি বাতিল করতে পারবেন না। আপনি কি ভারত আর রাশিয়ার সামরিক চুক্তি বাতিল করতে পেরেছেন? এই যে এত যে ভারত বিরোধী আমার ভাবির পোলাদের মামুরা ক্ষমতায়, আপনি পারবেন? ভারতের সাথে রাশিয়ার সাথে চুক্তি রয়েছে এখনো বলবৎ, যে যদি বাংলাদেশের ভূমি ভারতের জন্য হুমকি হয় সামরিক এবং সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা, যে কোনো সময় সে বাংলাদেশে সেনাবাহিনী সে পাঠাতে পারে, এখনো আছে। আমেরিকাও সে কাজ করে নিয়েছে, ওই যে কি যেন নন ডিসক্লোজার এনডিএ নাকি এগ্রিমেন্ট, সেটা তো করে ফেলেছে। অর্থাৎ আমেরিকাকে তো যা যা হাঙ্গা বসার বসায় ফেলছে, তো এখন তো তাদের আর দরকার নাই। কিসিঞ্জার কি বলেছিলেন, যে যারা আমেরিকার শত্রু তারা তো বিপদে পড়বে, আর যারা আমেরিকার বন্ধু তারা পড়বেই। হেনরি কিসিঞ্জার কিন্তু বলে নাই, এটা তো খোদ আমেরিকান পররাষ্ট্র মন্ত্রীর কথা ছিল। এটা তো আমার কথা না, আপনার কথা না, বিজেপির কথা না, নরেন্দ্র মোদীর কথা না, সামাদ ভাইয়ের কথা না, মানিক স্যারের কথা, আপনার কথা না, আমার কথা না, হেনরি কিসিঞ্জার বলেছে। তাহলে আবার ভারতীয়রা বলেছে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু দরকার নাই। তো দুয়ে দুয়ে চার তো হয়ে গেছে। তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা ভাইয়া যদি মনে করে যে আমেরিকার সাথে গাইঠা পিরিত করেছি, তুরস্কের সাথে গাইঠা পিরিত করেছি, পাকিস্তানের কাছে হাঙ্গা বসেছি, তাতেই বোধহয় সংসার আমার টিকবে, অত নালি আদেশের না। আন্তর্জাতিক রাজনীতি এইভাবে চলে না। আর আপনি সেটা তারেক রহমানের চেহারা দেখলে বুঝবেন যে তিনি কত ভীত, সন্ত্রস্ত, বিপর্যস্ত। একজন প্রধানমন্ত্রীর এইরকম চেহারা হয় না। তার সাথে সালাউদ্দিন সাহেবের ভালো দেখা যাইতেছে, তার সাথে ব্লেজার খলিলের ভালো দেখা যাইতেছে, বরং তার সাথে বিএনপির দলছুট রুমিন ফারহানার চকচকা ঝকঝকা দেখা যাইতেছে। কনফিডেন্টলি তারা কথা বলে। তারেক রহমান কথা বলতে গিয়ে, একজন প্রধানমন্ত্রী কথা বলতে গিয়ে তার স্লিপ অফ টাং ঘন ঘন হচ্ছে। কারণ কি, আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে, আজকেও এখন পর্যন্ত আপনারটা নিয়ে 5 ঘন্টা হয়ে যাবে, আরো 1 ঘন্টা সামনে বলবো। আমাদের স্লিপ অফ টাং তো এরকম মেজর হয় না। তার কেন হয়? কারণ কনফিডেন্টের অভাব। শেখ হাসিনা রনি, যে গোলাম মোল্লা রনি, দুষ্ট লোকেরা তাকে গোলাম ময়লা রনিও বলে, তিনি যেটা বলেছেন আমেরিকাই তাকে সাথ দিবে, দিতে হবে, উপায় নাই। আমেরিকার 18 কোটির মার্কেট তার লাগবে, তার তার চেয়ে বড় কথা তার 150 কোটি ভারতের মার্কেট লাগবে। শেখ হাসিনাকে যদি ফেলে দেয়, শেখ হাসিনাকে যদি সরিয়ে দেয়, আপনি জামালপুর যাবেন, আমি তো সামাদ ভাইয়ের আমি গুরুত্ব দিব, আমি আরেকজনকে দিব? আরেকজন উড়ে এসে পুজুরে বসলে তো আমি দেবো না। তাহলে আপনি যদি সামাদ ভাইয়ের সাথে ভালো আচরণ করেন, তাহলে আমিও আপনাকে মেনে নিব। ভারত এই মুহূর্তে, রাশিয়া কোনো কথা বলবে না, রাশিয়া বলবে ভারতের চোখে বাংলাদেশ দেখে, যেটা আগে তারা দেখেছে। এখন ভারতের চোখেই বাংলাদেশকে দেখতে হবে। যদি না দেখে আমেরিকা, 150 কোটি মানুষের দেশ, ভারতের মার্কেট হারাবে। তো আমেরিকা তো এত বোকা না তো, যে তার এক ভাইয়ারে ক্ষমতায় রাখতে সে ওইখানে হলো 150 কোটি আর এইখানে 100, এখানে হলো 80 কোটি, এগুলো তো সে মার্কেট ছাড়া করবে না। এই যে প্রায় 170-80 কোটি মানুষের মার্কেট, এই মার্কেটটা সে কেন হাতছাড়া করবে তারেক ভাইয়ার জন্য? আমেরিকার তো কাজ শেষ, তার কাজ শেষ। আমেরিকা কাউকে চিনে না। আমেরিকা হলো কাকের মতো, তার খাওয়া দাওয়া শেষ, মাটিতে ঠোঁট ঘষে, ঘাসে ঠোঁট ঘষে, গাছের ডালে ঠোঁট ঘষে বলবে আমি তো খাই নাই, এবং তাই চলতেছে। আর যেটা বলেছেন যে লিবিয়া হয়ে যাবে, আমি স্পষ্ট বলে দেই, শেখ হাসিনার যদি কোনো ক্ষতি হয়, জননেত্রী শেখ হাসিনাকে যদি হত্যা করে, অথবা তার যদি কোনো ফাঁসি দেয় তাকে এনে, বাংলাদেশ 3 টুকরা হয়ে যাবে। আজকে আপনাকে বললাম, লিবিয়া তো 3 টুকরা এখনো হয় নাই। একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে, একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, আর ওই যে ময়মনসিংহ বিভাগ আর ঢাকা টুক নিয়ে, বরিশাল নিয়ে বাংলাদেশ হবে। এই বাংলাদেশ, ওই যে তারা যে প্ল্যান করেছে, যদি মনে করেন জননেত্রী শেখ হাসিনার উপর হামলা হয়ে গেছে, তিনি মারা গেছেন, তার মানে বাংলাদেশটা 3 টুকরা করার প্ল্যান। আর যদি ভালোই ভালোই আসতে দেন, তাহলে হয়তো বাংলাদেশটা টিকে যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে না। বিনা শেখ হাসিনা, বিনা আওয়ামী লীগ, বিনা ছাত্রলীগ বাংলাদেশ কি করে থাকে রে ভাই? এই কেসকি বান্দির পোলারা বাংলাদেশ দখল করে বসে থাকবে, তারা এমপি হবে, মন্ত্রী হবে। তারপরে জুনায়েদ সাকি, যার ভোট নাই 5টা, সে হবে এমপি মন্ত্রী। তারপরে আরেক নেশৌরি, ওই যে কি জাহিদ পাড়া, যারে রাস্তাঘাটে মানুষ দেখলে বলে নেশাখোর, সে হবে একটা দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা। এই সমস্ত দেশ দেখার জন্য তো ভাই আওয়ামী লীগ বসে থাকবে না, ছাত্রলীগ বসে থাকবে না, বাংলাদেশের সাধারণ জনগণ বসে থাকবে না। আপনি যত কথাই বলেন,
শেখ হাসিনার যদি কিছু হয়, এই বাংলাদেশ 3 টুকরা হবেই, কেউ ঠেকায় রাখতে পারবেন না, কেউ না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে এখনো কিন্তু ভারত বিরোধী মানুষ আছে একটা অংশ, কিন্তু যখনই শেখ হাসিনার কোনো ক্ষতি হয়ে যাবে, আওয়ামী লীগ 100% তখন ভারতের পক্ষ নিয়ে তারা প্রতিশোধ নেবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি মনে করেন না যে এটা 75 সাল না। অনেকে বলবেন যে বঙ্গবন্ধুর সাথে তো বড় নেতা না শেখ হাসিনা, কোনো সন্দেহ নাই। বঙ্গবন্ধুকে ওভারকাম করে যাবে, বঙ্গবন্ধুকে ওভারটেক করে যাবে, এরকম নেতা বাংলাদেশে জন্মে নাই আর জন্মিবেও না। কারণ মুক্তিযুদ্ধ তো একবারই হয়। তা আপনি তার উপরে কেমনে, আপনি বাংলাদেশকে যদি সিঙ্গাপুর বানায় ফেলান, তা তো আপনি বঙ্গবন্ধুকে ছেড়ে যেতে পারবেন না, উনি এত বড় নেতা। তো সুতরাং সেটা আমি বলছি না, কিন্তু শেখ হাসিনা এটা 75 সালে, কিন্তু আজকেও একজন মুক্তিযোদ্ধার সাথে কথা হলো, ওনার বিমান কুণ্ডু নাম, তার সাথে আমার ফোনেও মাঝে মধ্যে কথা হয়, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্র নেতা এবং আমলা। তিনি বলেছেন 75 সালে 2-3 জন মানুষ ছাড়া কেউ প্রতিবাদ করে না। এইবার কিন্তু তা ঘটে নাই। আমরা দেখেছি, অনেকেই বলেছে দারুণ ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে। নির্যাতনও যেমন হচ্ছে, শেখ হাসিনার পক্ষে তেমন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ সবাই আছে। আপনি এটা মনে করেন এইবার যদি শেখ হাসিনার কিছু হয়, ওই 75 সালের মতো এরা পালায় থাকবে না, লুকায় থাকবে না, অস্ত্র হাতে নিয়ে নিবে ছাত্রলীগ, অস্ত্র হাতে নিবে যুবলীগ, অস্ত্র হাতে নিবে কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, এমনকি নারী মহিলা লীগ অস্ত্র হাতে নিয়ে নেবে। আপনি যদি মসজিদে চুয়াডাঙ্গা যদি অস্ত্রদের ট্রেনিং করাইতে পারেন, ছাত্রলীগ বসে থাকবে, তাদের তো মুক্তিযুদ্ধ করে অভ্যাস আছেই। আওয়ামী লীগ বসে থাকবে, তাদের তো মুক্তিযুদ্ধ করে অভ্যাস আছেই। তবে আমি গোলাম মাওলা রনির সাথে এটা একমত, আমেরিকাও তাদের সহযোগিতা করবে, কোনো সন্দেহ নেই। আমেরিকার একটা গ্রিন সিগন্যাল থাকবেই। পাশাপাশি এইবার দেখবেন আমেরিকার বিরুদ্ধে ফতোয়াটা কি দেওয়া শুরু করে, এইবার বাঙ্গুরা দেখবেন কি করে। আর যেটা তিনি বলেছেন লিবিয়া হবে, লিবিয়া হবে না, লিবিয়া তো ভাঙেনি, বাংলাদেশটা 3 টুকরা হয়ে যাবে। ভাই, একটা দেশ যখন ধ্বংসের, সাজানো গোছানো দেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, মুক্তিযুদ্ধকে যা ইচ্ছা তাই সে ভাষায় কথা বলে, বঙ্গবন্ধুকে নিয়ে যা ইচ্ছা তাই বলে, তখন আসলেই সহ্য করা যায় না। তাই হয়তো সামাদ ভাই এগুলো বলেছেন। আমি জানি ব্যক্তিগতভাবে সামাদ ভাই ওগুলো কথায় বিশ্বাসী না যা তিনি বলেছেন, কিন্তু কিছু কিছু সময় মানুষ তার ক্রোধকে সংবরণ করে রাখতে পারে না। কিন্তু কি করে যে যারা আওয়ামী লীগ করে তারা সহ্য করতে পারে, আমার বোধে আসে না সামাদ ভাইয়ের মতো। এইবার আসি সামাদ ভাইয়ের লাস্ট কথাটা, আপনার সাথে আমি শতভাগে একমত। জননেত্রী শেখ হাসিনা একটা সাধারণ শাড়ি বাঙালির কলকাতায় এসেই তিনি কিনবেন, পরবেন, আর বলবেন আমি এখন দমদম এয়ারপোর্ট থেকে আমি বেনাপোল আসতেছি। তিনি জাস্ট ভিডিওটা আপলোড করবেন, এই যে তখন আমার ড্রেস, একটা সাধারণ শাড়ি, গ্রাম বাংলার যেটা 300 বলছেন, এটা এখন তো 300 পাওয়া যায় না, 500-600 টাকা ওইটার দাম, 500-600 টাকা দাম একটা সাধারণ শাড়ি পরে তিনি যখন ঘোষণা দিবেন, আমি সামাদ ভাইয়ের ভাষা হুবহু বলতেছি না, ওটা আবার ইউটিউবে ঝামেলা করবে। তো আমি বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিবে আমি আসতেছি বেনাপোলে, যখন তিনি বলবেন যে আমি বারাসাত হয়ে ওই মেঠো পথে গাছপালার ভিতর দিয়ে গাড়ি নেমে আসতেছি, আর লাইভ ভিডিও হচ্ছে, কেউ না কেউ দেখাচ্ছে, বাংলাদেশে তিনি যেটা বলেছেন সেই ভাষাটাকে একটু আমার ভাষায় বলি, বান আছে না, বানের জলের মতো সব ভেসে যাবে চারদিকে। আমি সামাদ ভাইয়ের ভাষায় হুবহু বললাম না। ওই যে উনি বলছেন না যে দিনাজপুরে অনেক কিছু ঘটে যাবে যদি তাকে বাধা দেয়। এনসিপির ভাবির পোলাদের তো হিসাবই নাই। আপনি দেখেন ডিসেম্বরের আগেই কতজন এমপি পালায়, কতজন ভাবির মামারা পালায়, আপনি দেখতে পারবেন, ভাবির পোলার মামারা পালায়, দেখতে পারবেন। সে জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছে, এরা যত মাত্র 72 ঘন্টা পার হয়নি, তাদের চেঁচামেচি গুলো দেখেছেন। আরে ভাই, সামাদ ভাই ঘোষণা দিল আমি জামালপুর যাইতেছি, দেখি ফরিদ কি করে। আমি যদি ক্ষমতাবান হই, আমি বলবো আসেন দেখি কি করতে পারেন, নদী পার হন, যমুনা ব্রিজ পার, এই তো, আমি এত চেঁচামেচি করবো কেন? বা আমি যদি বলি নাটোর যাইতেছি সামাদ ভাইয়ের এনে, দেখি সামাদ ভাই ঠাকাই কেন, সামাদ ভাই কি বলবে, তুমি যমুনা ব্রিজ আগে পারো, অসুবিধা কি, তারপরে দেখবো। কিন্তু চেঁচামেচি তো আর করবে না। কিন্তু এরা এত চেঁচামেচি শুরু করে দিয়েছে, ওই তাজুল ন্যাংটাপুরের ক্যানভাসার থেকে শুরু করে, তাজুল থেকে শুরু করে আমার ভাবির পোলারা, ছাত্র দলের নেতারা, বিএনপির নেতারা, তারপরে কি যেন কি প্রসিকিউটর একটা বানাইছে এখন কি আদালতের, তাদের বয়ান শুনলে মনে হয় সব উন্মাদ হয়ে গেছে। আরে ভাই, যারা তোমরা গুরুত্বই দাও না, তোমরাই বলেছ আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, দেশে আওয়ামী লীগ নাই, সব পলাতক, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট কোনোদিন ফিরে আসে না, এখন চেঁচাও কেন? এখন চেঁচাও কেন? কারণ ওই যে সামাদ ভাইয়ের কথাই ঠিক, যে সে জননেত্রী শেখ হাসিনা যদি বেনাপোল যশোরে আসে, দিনাজপুরে দৌড়াদৌড়ি লেগে যাবে, রাজশাহীতে দৌড়াদৌড়ি লেগে যাবে, ঢাকায় দৌড়াদৌড়ি লেগে যাবে, যমুনার পারে জামালপুর দৌড়াদৌড়ি লেগে যাবে, ময়মনসিংহ, বরিশাল, সব জায়গায় দৌড়াদৌড়ি, নারায়ণগঞ্জ দৌড়াদৌড়ি লেগে যাবে, নরসিংদী দৌড়াদৌড়ি লেগে যাবে।
তো এই ভয়ে তারা চেঁচামেচি শুরু করেছে যে যদি মির্জা আব্বাসের মতো গালিগালাজ করে চাপা মেরে ভয় দেখিয়ে যদি শেখ হাসিনার যাত্রা বিরতিটা করানো যায়, কিন্তু তারা ভুলে গেছে এটা মির্জা আব্বাসও না, বিএনপিও না, এটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। শেখ হাসিনা যাহা বলেন তা ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, কিন্তু তিনি তা করবেনই। তিনি কারো কথাই শুনেন না। কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে আপনার সামনে সব হ্যাঁ হুঁ ইয়েস নো ভেরি গুড সব বলবে, কিন্তু তিনি কিন্তু তার মতোই কাজ করবে। এই ব্যাপারে বিশেষ করে ক্রিস্টিয়ানিয়া রোনাল্ডোর একটা বয়ান আপনাদের সামনে তুলে ধরতে, তার কোচার বলতো অনুশীলনে কিন্তু রোনাল্ডো, ক্রিস্টিয়ানা রোনাল্ডো খুব, কোচ যা বলে তাই করে, কোচ যা বলে তাই করে। আরেকজন ছিল রোনালদিনহো, কোচ যা বলে তাই করে, খুব ভালো ছাত্র। কিন্তু কোচার বলছে কি জানেন, আমার কথা এনে শুনে মাঠে যায়, আমার কথা শুনে না, ওর মতো খেলে, কোনো ফরম্যাট টরম্যাট কিচ্ছু মানে না, কিচ্ছু মানে না। তো এটা হলো শেখ হাসিনা। আপনার সাথে হ্যাঁ হুঁ ইয়েস নো ভেরি গুড, জি ঠিক বলছেন, তিনি যা ভালো বোঝেন তাই মনে করবেন, এটা আমি জানি। আর তিনি খুব পোর খাওয়া মানুষ। ৭৫-এ তার পরিবার, তার পিতা সহ তার পরিবার সদস্য হারিয়েছেন। ১৯ বার তার উপর জানলেওয়া হামলা হয়েছে। গ্রেনেড হামলায় তিনি মরতে মরতে বেঁচে গিয়ে ১৭ বছর প্রধানমন্ত্রী থাকলেন, ১৬ বছর। আবার তিনি মরতে মরতে তারা ২ বোন আবার চলে গেল দিল্লিতে। তো এতবার মৃত্যু থেকে যে বেঁচে আসে, তার আর মৃত্যুর ভয় কিসের? কিসের ভয়? তিনি ভয় করবেন না। তারপরেও তিনি হয়তো আসতেন না যদি দেশটা ভালো চলতো, যদি দেশে এরকম নির্যাতন না হতো, নিপীড়ন না হতো, অর্থনীতি এভাবে ধ্বংস না হতো, এই দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে না পড়তো, যদি এই দেশের বিদ্যুৎ এই দেশের বন্দর, এই দেশের করিডোর না যেত, তাহলে হয়তো তিনি হয়তো আসতেন না বা সময় নিতেন। কিন্তু দেশের যে পরিস্থিতি খুব ভয়াবহ, আমি মনে মনে চেয়েছিলাম যে উনি একটা ঘোষণা, কেউ ঘোষণা দিয়ে বসুক, হয় বিপ্লবের ডাক দিক, নাহলে শেখ হাসিনা আসবে ঘোষণা দিক। কাকতালীয় ভাবে সেটা হয়ে গেল। এবং তার এই ঘোষণা, এখন তিনি কিন্তু, এটা কিন্তু ঘোড়ার চাল, ঘোড়ার চাল কিন্তু ফিরে নিয়ে যাওয়ার সুযোগ নাই আপনারও, আর যার জন্য চাল দিয়েছেন তারও সুযোগ নাই। হয় কিস্তি মাত হবে, তা নয় ঘোড়াকে আপনার খেয়ে দিতে হবে। শেখ হাসিনা তো কাঁচা খেলোয়াড় নন। শেখ হাসিনাকে যদি তারা কাঁচা খেলোয়াড় মনে করে, তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ২ বছরে তিনি কিন্তু অনেক কিছু শিখেছেন। তারেক রহমান ১৭ বছর লন্ডনে গিয়ে কিছুই শিখেন নাই। আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতীয় ভাইয়া ১৭ বছর লন্ডন থাকার পরেও তিনি কিছু শিখলেন না। তবে একটা জিনিস শিখেছেন, পিতার মতো ষড়যন্ত্র, যেটা সামাদ ভাই বলেছেন, নীরব নীরব ঘাতক, নীরবে কাজ করে যাচ্ছেন। এটাও সত্য, এটা ঠিক। আমিও মাঝে মাঝে ভেবেছি এত বড় ভুল হয় কেমনে। আসলে তিনি শিয়ানা পাগল, জামালপুরে পাগলা হয়ে গেছে তারেক রহমান। বগুড়ার পাশেই তো, জামালপুরের পরেই তো বগুড়া, তো নদী পার হইলেই তো বগুড়া, যমুনার পারে। তো জামালপুরে পাগলা হয়ে গেছে, ডিমের হালে ৩টাই বেছে ৫টাই বেছে না। তারেক রহমান সব ভুল করে কোন জায়গায়, যে ভুল করলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হবে। তারেক রহমান ভুল করে কোন জায়গায়, যে জায়গায় ভুল করলে দেশের সার্বভৌমত্ব ধ্বংস হবে। কিন্তু ওই জায়গায় ভুল করে না যেখানে ভুল করলে মৌলবাদ উচ্ছেদ হবে, সেই ভুল করে না। তো দাল সামাদ ভাইয়ের কথা এটাও ঠিক। এবার আসি আপনার প্রশ্নে, সেটা হলো যে যে কমব্যাট, ওটার নাম ছিল কি যেন, কি ফাতা কমব্যাট, ফাতা কমব্যাট, এই সন্ত্রাসীগুলোর নাম, এই জঙ্গিদের নাম। এরা হচ্ছে বাংলাদেশের ভেতরে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, এটা সামরিক ভাষায় কি বলে আমি জানি না, মানে এই মুহূর্তে শব্দটা মনে নাই। এর বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে গ্রুপে সারা দেশে জঙ্গিরা ছড়িয়ে আছে, একক ভাবে না। মনে করেন জামাতের নেতৃত্বে বা হেফাজতের নেতৃত্বে এইভাবে না, তারা কি করছে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। মানে একটা আমার গ্রুপ, একটা মানিক স্যারের গ্রুপ, একটা কমরেড সামাদ ভাইয়ের গ্রুপ, একটা আপনার গ্রুপ, একটা আপনার ভাতিজার গ্রুপ, আমার ভাই, এইভাবে আস্তে আস্তে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে, কেউ কারোর সাথে যোগাযোগ নেই, কিন্তু কাজ একটাই, সারা বাংলাদেশে মৌলবাদকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ফাতা কমব্যাট তার একটা। এরা কিন্তু কাউকে মুসলমান, এরা সবচেয়ে বিপজ্জনক গ্রুপ। এরা কিন্তু বিএনপিরও মুসলমান মনে করে না, এমনকি ক্ষেত্র বিশেষ এরা জামাতেরও মুসলমান মনে করে না, কিন্তু এরা জামাতেরই পয়দা, কিন্তু পয়দা কিন্তু জামাতেরই। এদের মেইন কন্ট্রোল সুইচ কিন্তু জামাতের হাতে, কিন্তু ওরা জানে না যে এরা জামাত দ্বারা নিয়ন্ত্রিত। মনে করেন সামাদ ভাই মানিক স্যারের নিয়ন্ত্রণ করে, মানিক স্যার আমাকে নিয়ন্ত্রণ করে, আমি সামাদ ভাইয়ের গালি দেই, কিন্তু মানিক স্যার তোর সামাদ ভাই দ্বারা নিয়ন্ত্রিত। এইরকম একটা ত্রিভুজ বা একটা বৃত্ত বানিয়ে একটা বলয়ের ভিতরে তারা করে। এদেরকে আপনি যেটা বললেন যে আমেরিকার চাপে ধরেছে, হতে পারে এটা একটা নাটক। আমি তো মনে করি এগুলো হলো নাটক, কারণ মাঝখানে ইসরায়েলের যে রাষ্ট্রদূত কথাটা বলেছেন, সেগুলো এখন সত্য প্রমাণিত হচ্ছে। ধরতো না, এটা ঠিক, এদের কিন্তু ইচ্ছা নাই, জঙ্গিদের কখনোই ধরবে না। তারেক রহমানকে কুলাঙ্গার বললে তাকে ধরে না, কিছু বলে না, তারাই জঙ্গিদের ধরবে। এই জঙ্গিদের কাঁধে চড়েই তো তারেক রহমান ক্ষমতায় এসেছে। কিন্তু জঙ্গিরা হচ্ছে ফ্রাঙ্কেস্টাইন, তারেক রহমানকেই খাবে, গিলে খাবে, অথবা তারেক রহমানকে গিলে খেতে হবে এইসব ফ্রাঙ্কেস্টাইন। যেমন যেমন যে বাংলা ভাই পয়দা করেছিল বিএনপিরা, সেই বাংলা ভাইকে বিএনপিকে ফাঁসি দিতে হয়েছিল।
এরকম এদের, আর যদি তা না করে তাহলে বিএনপিকে এরা খেয়ে ফেলবে, নিশ্চিত থাকেন। এই বাংলাদেশে যে হারে জঙ্গিবাদ, এই যে কালেমার পতাকার নামের যে ফাত্রামি, মুসলমানদের ধর্মবিশ্বাস, মুসলমানদের জন্য কালেমা পবিত্র, কিন্তু এই কালেমা নিয়ে তারা ফাত্রামি শুরু করেছে, এরা জজবা তৈরি করেছে যাতে মানুষ এটা ভেটো না দিতে পারে, এমন একটা কৌশল। এটা করে কি করেছে জানেন, এই 18 মাসে কিন্তু বাংলাদেশে মৌলবীদের প্রতি মানুষ বিতৃষ্ণ হয়ে গেছে, মৌলবীদের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধার মানুষের নাই। আর যেতটুকু বাদ ছিল ইসলাম সম্পর্কে, ইসলামের সবচেয়ে ক্ষতি করতেছে বাংলাদেশের মৌলবীরা আর এই ফাত্রা সন্ত্রাসী বাহিনীরা। এই যে কালামের পতাকার নিয়ে যে ফাত্রামি, এটা কালামের পতাকার প্রতি মানুষের বিরূপ ভাব চলে আসবে, এইখানে বিরূপ ভাব চলে আসবে। আপনি কি জানেন যে 2024 সালের পরে ঠিক যেমন মৌলবাদী শক্তির চাপ বেড়েছে, মৌলবাদী শক্তি বৃদ্ধি পেয়েছে ব্যাঙের ছাতার মতো, আপনি কি জানেন যে 2024 সালে 5 আগস্ট পরে ধর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে? এদের খাসিলতের কারণে, এদের খাসিলতের কারণে ধর্মহীন মানুষ ধর্মহীন হয়ে যাচ্ছে। যে ধর্ম এটা ধর্ম হইতে পারে না। আর বাংলাদেশে এই মুহূর্তে যেগুলো ধরতেছে এদের কিছুই হবে না। আপনি দেখেন না, ম্যাজিস্ট্রেট বলেছে যে তোমাদেরকে রিমান্ডে নিয়ে পিটাইছে, বলে না স্যার কিছু করে নাই। একজন ম্যাজিস্ট্রেট এই প্রশ্ন করতে পারে? যেখানে মুক্তি যোদ্ধাদের লাশের, হাসপাতালের লাশের হাতে থাকে হ্যান্ডকাপ, যেখানে আদালতে মেরে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের, বর্ষিয়ান মুক্তিযোদ্ধাদের রিমান্ডে নেওয়া হচ্ছে, পেটানো হচ্ছে, অমানবিক অত্যাচার করা হচ্ছে, সেইখানে জঙ্গিদের সাথে এত সুন্দর শ্বশুরের মতো আলাপ, নাতিন জামাইয়ের মতো আলাপ। শ্বশুরও না, শ্বশুর একটু ধমক টমক দেয়, মনে হয় যে যাদের ধরছে এই ফাতা কমবেটের, এরা মনে হয় ওই ম্যাজিস্ট্রেটের নাতিন জামাই হয়। কি সুন্দর আলাপ, তোমাদের কিছু করেছে? তারা কি বলেছে যে তাদের ভাষায় তারা ছিনতাই করে তার পক্ষে তারা ফতোয়া দিয়েছে, তারা মানুষকে হত্যা করবে, মেরে ফেলবে তার পক্ষে তারা ফতোয়া দিয়েছে, যে এই কারণে মানুষ হত্যা করা যায়। তারা বলেছে টাকার কম পড়লে ছিনতাই করা যায়, আলাপ শুনছেন, ডাকাতি করা যায়। তার নাম নাকি কি ইশারা নাকি ফাঁসারা নাকি মাসারা, কি যেন একটা ফতোয়া একটা নাম দিয়ে দিছে। অদ্ভুত চরিত্র এই দেশের মানুষের। একবার মৌলবীরা ফতোয়াতে বলৎকার করতেছে, যে বলৎকার করতে করতে বেচতে নিয়ে যাবে। আরেক জঙ্গি গোষ্ঠী ইয়াংদের তৈরি করতেছে, এরা বলে যে যাকে তাকে মেরে ফেলা যাবে টাকার জন্য, ডাকাতি করা যায়। কি অদ্ভুত ব্যাপার। আর হিন্দুত্ব তো মারাই যাবে জায়েজ। এই ধরনের যে মানসিক দৈন্যতা, মানসিক অসুস্থতা, এগুলোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দায়ী। আজকে এদের আস্কারা দিয়ে দিয়ে এই পথে নিয়ে আসছে। এর ভুক্তভোগী হতে হবে আমাদের সমাজকে, কারণ আমরা এগুলো বাধা দেই না। এই দেশের বুদ্ধিজীবী সাউদ ভাই যেটা বললো, এই দেশের বুদ্ধিজীবীর হলো আরেক বাটপার। সত্যি সত্যিই তাই, এই দেশে এখন কোনো বুদ্ধিজীবী নাই, কোনো লেখক নাই, ইচ্ছা থাকলেও পারে না। আবার যার পরও তারা যারা পারবে তারা, তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি দেখেন সাউদ ভাই শুরুতে একটা কথা বলেছে মানিক স্যার আসার আগে, যে বাংলাদেশের কোন চ্যানেলে একটা লোক আছে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, একটা লোকও নেই। সত্যি কথা তো এটা। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ফ্যাসিস্ট থাকলেও তাদের ভাষা, তখন তো আমরা দেখতাম সংসদে গালি দিত, টক শোতে তো সারা রাত গালি দিত, পত্রিকা লিখতো। এখন একজনও তো ইউনুসের সমালোচনা নিয়ে 18 মাসে কয়টা কলাম লেখা হয়েছে? তারেক রহমানকে নিয়ে 4 মাসে 4টা শব্দ লেখা হয়েছে কিনা তার সমালোচনা করে। মানে শেখ হাসিনা আসলেই শুধু সমালোচনার জ্ঞান বাড়ত, তখন সবাইকে ক্রিটিক হইতে ইচ্ছা হয়, তাই না? শেখ হাসিনা না থাকলে কেউ ক্রিটিক হয় না। ক্রিটিকের কাজ কি? সবসময় সমালোচনা করা। সবসময় সামাদ ভাই ক্ষমতায় গেলেও আমি তার সমালোচনা করবো, তাহলে না আমি ক্রিটিক। সমালোচনা করতে হবে, সমালোচনার কাজ তো সমালোচনা করা, প্রীতি করে না। তো হলে করার চান্স বহুত আছে, বিএনপির বহুত চান্স আছে তারেক রহমানের পক্ষে কথা বলার জন্য, ইউনূসের পক্ষে কথা বলার জন্য বহুত চান্স ছিল, এখনো আছে। এনসিপির আমার ভাবির পোলাদের দেখলে দেখি দাঁড়ায় থাকে, লোকজন দাঁড়ায় থাকে, আমরা দেখি। যেটা বললো যে রাস্তার মধ্যে থেকে কেসকি বান্দির পোলার জন্য ফেরি অর্ধেক পথ থেকে গিয়ে, কত বড় বেকুব, কত বড় বেকুব হলে এই কাজ করে। কেসকি বান্দির পোলা সুলতান গাইছে। আমি যদি এমপি হইতাম, সামাদ ভাই যদি এমপি হইতো, আমি নিশ্চিত ফেরি চলে গেলে বলবো এটা যাক যাইতে দাও, জনগণ আগে পৌঁছুক, পরে আমি যাব। এটা হলো একজন, এটা হলো নেতৃত্বের গুণ। তো আপনি যেটা বললেন আর যে শিরোনাম দিয়েছেন, আমি ওটা দিয়ে শেষ করি এখন। শেখ হাসিনা ফিরবেন, জুলাই যোদ্ধারা কি আতঙ্কিত? তারা শুধু আতঙ্কিত নয়, আতঙ্কিত হয়ে গেলে মানুষ তার প্রতিরোধ করার চেষ্টা করে। এরা হলো অস্থির হয়ে গেছে, পালানের পথ খুঁজতেছে। এরা দেখবেন আগামী 1 মাসের মধ্যে এরা চাপা মারতে 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 আস্তে আস্তে চাপা ঠান্ডা হয়ে যাবে। 2য় মাসে গিয়ে ভিসা পাসপোর্ট যাদের আছে তারা ভাগবে, আর যাদের নাই তারা 2য় মাসে গিয়ে ভিসা পাসপোর্ট করবে। 3য় মাসে শেখ হাসিনা যখন আসবে ডিসেম্বর মাসে, দেখবেন মাঠ খালি। আর সামাদ ভাই যেটা বলেছে, যদি সেনাবাহিনী মৌলবাদীদের পক্ষে নেয়, এই ফাতা কমব্যাট নামের এই সকল জঙ্গিরা, কারণ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তিটা হচ্ছে মুসলিম মৌলবাদ, যেটা 2013 সালে
সৈয়দ আশরাফ সাহেব বলে গিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মৌলবাদী শক্তি হবে তারা 1 নম্বর শত্রু। আজকে কিন্তু সেটা 2024 সালের 5ই আগস্ট প্রমাণিত হয়ে গেছে। আবারও যদি মুখোমুখি হয়, ইসলামী জঙ্গিবাদী মোল্লা গোষ্ঠীরা, মৌলবাদীরাই আওয়ামী লীগের মুখোমুখি হবে। সেনাবাহিনী যদি দেখে, জনস্রোত যখন দেখবে, পালিয়ে চলে যাবে। কারণ যে সামাদ ভাই যেটা বলছে ওইটাই সত্যি। জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিবেন যে আমি বেনাপোল বা যশোর আসতেছি, তখন দিনাজপুর, রাজশাহী, বগুড়া, খুলনা, চিটাগাং সব গরম হয়ে যাবে, দৌড়াদৌড়ি লেগে যাবে। সেনাবাহিনী এগুলো দেখে ঠান্ডা হয়ে যাবে। কারণ সেনাবাহিনীও ভয় পায়, যদি 100 লোক মেরে ফেলে বা 200 লোক মেরে ফেলে তাদের মিশন বন্ধ। সেনাবাহিনীর প্রাণ ভ্রমরা কিন্তু মিশন বন্ধের কথা শুনলেই দেখবেন তাদের হলকম শুকে যাবে, বিচি তাদের বাটি লাগাইতে হবে না, এমনি গাড়ি উঠে যাবে সেনাবাহিনীর। তো সেনাবাহিনী রিস্ক নিবে না যখন জনস্রোত দেখবে। রইল বাকি মৌলবাদ, এরা জঙ্গিবাদ, এরা তো কোনো কিছু মানে না, কারণ এরা মরার জন্য যাবে। এরা বিপজ্জনক হয়ে থাকবে। কিন্তু এগুলো বাংলাদেশ আওয়ামী লীগের যে তাদের যে সাংগঠনিক শক্তি, তাদের যে সমর্থন, আমার ধারণা সামাদ ভাই যেটা বলছে যে গৃহযুদ্ধের কথা সম্ভাবনা দেখছেন, আমিও তা দেখি, সেটা হয়তো 72 ঘন্টা বা 7 দিনেই ঠিকঠাক হয়ে যাবে। কারণ 71-এর মতোই তারা আবার পরাজিত হবে ভয়ঙ্কর ভাবে। তবে 16ই ডিসেম্বর ওইবার 71 সালের পরে রাজাকার আল বদর আসামদের ক্ষমা করার জন্য একটা বিশাল হৃদয়ের মানুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জীবিত ছিলেন, এখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত নাই, সুতরাং এইবার আর ক্ষমা হবে না। জি, ধন্যবাদ। শেখ হাসিনার একটা ইন্টারভিউ শুধু আনুষ্ঠানিক কোনো ঘোষণা না যে ঘোষণা দিয়ে ফেলেছে, প্রেস কনফারেন্স করেছে দিল্লিতে বা কোথাও, সেরকম কিছু না। তিনি একটা ইন্টারভিউতে একটা ঘোষণা যে তিনি আইনে আত্মসমর্পণ করার জন্য তিনি দেশে ফিরবেন। এটার ফলে কি যেন হচ্ছে, সরকারের তো কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। আবার কারো কারো দেখছি যে এরকম যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয়, তাদের কথাবার্তা ডেলিভারি দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা আসছে এটা তাদের পছন্দ হচ্ছে না, শেখ হাসিনা দিল্লিতেই থাকুন, এরকম একটা ব্যাপার। আবার কি হতে যাচ্ছে, আসলে ঘটনাটা কি ঘটছে, প্রথমে একটু আপনি কি উপলব্ধি, আপনার কি ধারণা, উনি কি আসছেন সত্যি? অনেকে বলছে উনি আসছেন না, উনি স্ট্যান্ডবাজি করছেন। মানে আপনার কি মনে হয় পুরো ঘটনাটা একটু সরল ভাবে আমি আপনার কাছে জানতে চাই। না, আমার ধারণা যে উনি আসবেন, উনি দেশে ফিরবেন, এবং ডিসেম্বরের মধ্যে উনি বলেছেন উনি ফিরবেন, ডিসেম্বরের মধ্যে ফিরবেন ইনশাল্লাহ। এখন উনি আসার পর বাংলাদেশের পরিস্থিতি কি হবে সেটা আমি এই মুহূর্তে জানি না। উনার আসার আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের উচিত হবে আওয়ামী লীগের উপরে যে একটা নোটিফিকেশন আছে, এই যে কার্যক্রম বন্ধ রাখা বা এইসব, যেটা ইউনূস সরকার করেছে, এইখান থেকে বিএনপি বেরিয়ে আসলে বোধহয় খুব ভালো হয়। এবং এইটাকে যদি তারা উইথড্র করে নেয়, ওই নোটিফিকেশনটা, তাহলে স্পেস ক্রিয়েট হবে আওয়ামী লীগের জন্য। আর যদি না করে, তাহলে দেখেন আওয়ামী লীগের যে চরিত্র আছে, আওয়ামী লীগকে আমরা যত চিনি, তারা এইটা এট সাম স্টেজ ভেঙে দেবে, তারা আর এটার কোনো ভয় থাকবে না। তো ওর চেয়ে বেটার হচ্ছে সরকারের মুখও থাকবে যে লেট দি গভর্নমেন্ট উইথড্র দিস, আওয়ামী লীগ প্রপার রাজনৈতিক ধারায় থাকুক। তাহলে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে উনি যে আসবেন, এক ধরনের ওইটার পরিস্থিতি হবে। আর সেটা যদি না হয় তাহলে অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। তো আমি আশা করব যে দেশকে অক্ষুণ্ণ রাখার জন্য, দেশের মধ্যে ঐক্য রাখার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইট ইজ এসেনশিয়াল দ্যাট আওয়ামী লীগের যে স্পেসটা আছে, এই যে 4-5 কোটি সমর্থক আছে আওয়ামী লীগের, they should be given an opportunity to do politics in this country. Because politics তো দেখেন, এই দেশে দুইটাই তো রাজনৈতিক দল আছে, একটা হলো শেখ হাসিনার দল আওয়ামী লীগ, আর একটা হলো জিয়াউর রহমান সাহেব বা তারেক রহমান সাহেবের দল বিএনপি। দুটি কিন্তু অনেক বড় দল। এবং আপনি জানেন যে গত ইলেকশনেও কিন্তু আওয়ামী লীগের ভোট চেয়েছে, আওয়ামী লীগের ভোট পেয়েছে বিএনপি, যার জন্য তারা আজকে এই 209 বা হোয়াট এভার সিটস দিয়ে তারা আজকে পার্লামেন্টে আছে। তো আমি মনে করি ইফ সামবডি থিংস যে শেখ হাসিনা ফিরবেন না, স্ট্যান্ডবাজি করছেন, এটা ঠিক না। শেখ হাসিনাকে আপনার ফেস ভ্যালুতেই নিতে হবে। উনি যেটা বলেছেন ওইটাকে ফেস ভ্যালুতে নিতে হবে। এখন উনি হয়তো উনার মতন করে
কিভাবে আসবেন, কিভাবে এইখানে কোর্টে যাবেন, না কোন প্রক্রিয়া হবে, এইসব ইট ইজ নাও ফর হার টু ডিসাইড উনি কি আচ্ছা, এইখানে আরো কথা আছে। এখানে কথা হলো যে আপনি তো শেখ হাসিনাকে এখানে প্রধানমন্ত্রী হিসাবেই পাঠিয়েছেন, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আপনারা গভর্নমেন্ট তৎকালীন যারা ক্ষমতাবান ছিল, দি আর্ম ফোর্সেস, তারা C-130 উনাকে পাঠিয়েছেন এবং ওইখানে শি ওয়াজ রিসিভড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ইউনিয়ন লেভেলের মন্ত্রী লেভেলের ডোভাল সাহেব ওনাকে রিসিভ করেছেন এয়ারপোর্টে, ওই যে এয়ার বেসে যেখানে নিয়েছিলেন। তো সি এনজয়স, এখনো উনি পুরো প্রোটোকল এনজয় করেন প্রাইম মিনিস্টারের। ওনার এখানে একটি প্রাইম মিনিস্টারের বাসভবনে যে ধরনের স্টাফ থাকা উচিত ওই ধরনের স্টাফ আছে। যেভাবে খানা বা রান্না টান্না করার ব্যাপারেও প্রাইম মিনিস্টারের জন্য যে সতর্কতা যেটা হয় সেগুলি ওনার জন্য আছে। তো উনি হি ইজ এনজয়িং দ্য প্রিভিলেজেস অফ আ প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া। আর ওনার তো ওইখানে জানেন যে বেশি বের হয়ে ঘোরাফেরা করার তো কিছু নাই, ওনাকে তো নিজের সিকিউরিটিটা খেয়াল রাখতে হবে। ওইসব মিলিয়ে কিন্তু উনি আছেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং শেখ হাসিনা, এই তিনজন মিলে একটি ডিসিশন নিতে হবে যে কিভাবে ওনার যে আগমনটা কিভাবে সেটা হবে, কোন বেসিসে হবে, ওনাকে কি সিকিউরিটি দেওয়া হবে, এখানে উনি কোথায় উঠবেন এসে, বিকজ ওনার তো কোনো ঘর বাড়ি নাই এখন, সব তো ঠেঙ্গে ঠেঙ্গে দেওয়া হয়েছে। এগুলি অনেক কিছু গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করতে হবে। আর না করলে হয়তো ইট ক্যান টেক এ ব্যাক টার্ন, বিকজ আপনি জানেন যে একটা ইয়ে চলছে, ইনফর্মালি বলেন আনঅফিশিয়ালি বলেন, এই যে জেনারেল মুজিব, জেনারেল আকবর এবং জেনারেল কবিরকে তাদের সিভিলিয়ান এরিয়া থেকে শিফট করে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান আর্মি তারা সংরক্ষিত ক্যান্টনমেন্ট এলাকায় ওদেরকে বাড়ি দিয়েছে, যেখানে তারা এখন থাকছেন। ওইখানে এভরিবডি ক্যানট ভিজিট। তো আমরা জানি না এই মুহূর্তে। আচ্ছা, এইটার পরেই কিন্তু ইন্টারভিউ হয়েছে, ওরা ক্যান্টনমেন্টে শিফট হওয়ার পরে এই ইন্টারভিউ। আমাদেরকে সবকিছু খেয়াল রাখতে হবে এবং খেয়াল রেখে গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে যে কিভাবে তারা এই শেখ হাসিনা যে আসতে চাচ্ছেন, নিজের দেশে ফিরে আসতে চাচ্ছেন, হয়তো ইন্ডিয়ান সিকিউরিটি সাথে হয়তো ওনার আলাপ হয় নাই এখনো। উনি হয়তো ইয়ে দেওয়ার সময় উনি হয়তো এটা বলে দিয়েছেন রয়টার্সকে উনি ডিসেম্বরে ফিরবেন, বাট উনি তো সবসময় প্রত্যেক ইন্টারভিউতেই তো বলেছেন যে উনি দেশে ফিরে আসবেন। তো লেট আস সি কি হয়। ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট, কিন্তু আমি সরকারকে বলবো যে আপনারা একটু সতর্ক থাকেন, সতর্ক হয়ে এই জিনিসগুলি খেয়াল করেন, গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করেন। আর বিএনপি বা আমিনুল ইসলাম বা এরা যে কথাগুলি বলছে, এটার তো কোনো রেলিভেন্স নাই অ্যাকচুয়ালি, দের ইজ নো রেলিভেন্স টু ইট। এটা গভর্নমেন্ট কি ডিসাইড করবে। আমিনুল ইসলাম সাহেব বলেছেন যে শেখ হাসিনা এইভাবে আসলে হবে না, তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে প্রত্যার্পণ করতে হবে। এটা এটা কতটা, উনি তো নিশ্চয়ই আইনের লোক, কোন দৃষ্টিতে বলছেন? আমি জানি না উনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন, কিন্তু উনি বোধহয় ভুলে গেছেন কয়েকটা জিনিস। সেটা হলো যে শেখ হাসিনা পলাতক না, শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার তাদের এয়ারক্রাফটে সেখানে রেখে এসেছে। কিভাবে রেখে এসেছে? প্রধানমন্ত্রী হিসাবে রেখে এসেছে। যখন উনি সেখানে গেলেন তখন তো উনি প্রধানমন্ত্রী দেশে, উনি তো রিজাইন করেন নাই। যদিও ওই যে ইসের এডিটর সাহেব বলেছেন যে উনি রেজিগনেশন লেটার উনি ঠিক করেছিলেন, ওনার ভ্যানিটি ব্যাগে করে উনি নিয়ে গেছেন। আমি জানি না যে উনি ওনার ভ্যানিটি ব্যাগ কখন চেক করলেন, কিভাবে চেক করলেন। ওই যে মতিউর রহমান নাকি নাম, ওই যে ইসের
মানব মানব জমিন। হ্যাঁ উনি, হ্যাঁ উনি ওনার ভ্যানিটি ব্যাগ কখন চেক করলেন, কিভাবে উনি দেখলেন যে ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটারটা উনি নিয়ে চলে গেছেন, আমি জানি না। ইট ইজ ফর হিম টু সে যে ওনার এক্সেস শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে কি হলো। এনিওয়ে, দিস ইজ বিসাইডস দ্য পয়েন্ট। আমি যে কথাটা বলছি সেটা হলো যখন শেখ হাসিনা গিয়েছে, শি ওয়াজ দ্য সিটিং প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি পালান নাই। ওনাকে আপনারা সম্মানের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে আপনারা ওনাকে নিয়ে গিয়েছেন, এবং ইফ আই এম নট রং ওনাকে প্রোটোকল অনুযায়ী বোধহয় কিছু ইন্ডিয়ান এয়ারফোর্সের জেটসও বোধহয় ওনার এয়ারক্রাফটকে গার্ড করে নিয়ে গেছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। উনি ইন্ডিয়া কোন ইসে আছেন? উনি কি ইন্ডিয়ার কাছে এসাইলাম নিয়েছেন? তা তো নেন নাই। উনি কি ইন্ডিয়ার কাছে গিয়ে রেফিউজি স্ট্যাটাস নিয়েছেন? তা তো নেন নাই। তো উনি যেভাবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে ওই স্ট্যাটাসেই তিনি সেখানে আছেন। এখন কথা হচ্ছে যে আইনে আমাদের দুইটা শব্দ আছে ল্যাটিন, একটা হলো ডি ফ্যাক্টো। ফ্যাক্ট হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী, আর একটা হচ্ছে ডিজোরে, যে আমরা জানি যে বাংলাদেশে ইলেকশন হচ্ছে, একটা প্রধানমন্ত্রী বাংলাদেশের আছেন। তো বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক সাহেব, হি ইজ দ্য ডিজোরে প্রাইম মিনিস্টার। সব ক্ষমতা উনার উনি এক্সারসাইজ করছেন অ্যাজ দ্য ডিজোরে ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা ডিফ্যাক্টো, উনি এখনো রিজাইন করেন নাই। সংবিধান অনুযায়ী উনাকে পাওয়ার হ্যান্ড ওভার করা উচিত ছিল আরেকজন প্রাইম মিনিস্টারের কাছে, যেটা সম্ভব হয় নাই। তো কথা হচ্ছে যে সার্কামস্ট্যান্সেস কি ছিল যখন উনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং আমরা এটাও তো শুনেছি যে উনি দেশ ছেড়ে যেতে চান নাই যখন ওনাকে অফার করা হয়েছে। তো তারপরে ইন্ডিয়ানসরা এইটার মধ্যে আহ, একটা মিডিয়েট করেছেন। ওনার ছেলে জয়, ওনার বোন, তারা সবাই ওনাকে বুঝিয়েছে যে না ঠিক আছে, যখন তারা বলছে এইটা তুমি করো। তো অ্যাজ প্রাইম মিনিস্টার উনি গিয়েছেন। So I still think that she's the de facto prime minister with no powers whatsoever at this stage. And আমাদের এখানে তারেক সাহেব হচ্ছেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এবং তারেক সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তারেক সাহেবের যে ভাবে উনি আহ, চলাফেরা করেন নিজের ব্যক্তিগতভাবে, এইটা জনগণের কাছে অনেক অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আমিও অ্যাপ্রিসিয়েট করি ওনার এইসব। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন পূর্ণিয়া, আমি একটু আগেও আমি সবসময় দেখি সংসদের অধিবেশন। আমি একটু আগে দেখছিলাম আমাদের ওই এক মহিলা সাংসদ, উনি একটি প্রশ্ন করেছেন। সে প্রশ্নের উত্তর আমাদের মন্ত্রী দিচ্ছিলেন। মন্ত্রী হলেন ফকির মাহবুব আনাম। উনি উত্তর দিচ্ছিলেন। তো উনি আইন মোটামুটি পড়া শুরু করেছেন। তখন এই একটু আগে মাগরিবের আগে ডেপুটি স্পিকার তখন উনাকে বললেন যে আপনি এই যে পড়ছেন, আপনি একটু পড়াশোনা করে আসবেন, আগের থেকে পড়াশোনা করে তারপরে এইসব প্রশ্নের উত্তর দেবেন, আপনি ইউ আর নট প্রিপেয়ার্ড। এরকম কথা ডেপুটি স্পিকার মন্ত্রীকে কশন করেছে যে আপনি প্রিপেয়ার্ড না। তো এই জন্যই আমি বলি যে এই সংসদে এবং এই গভর্নমেন্টে মানে ক্যাবিনেটে কোনো ডেপথ নাই, কোনো ধরনের ডেপথ নাই। ওরা এগুলি হ্যান্ডেল করতে পারছে না। এক বেচারা তারেক রহমানকে সবকিছু দেখতে হচ্ছে, আর উনি উনি ওনার মতন করে দেখছেন। তো আমি আশাবাদী আছি যে তারেক রহমান সাহেব আর ওনার গভর্নমেন্ট, শেখ হাসিনা যেহেতু আসছেন ডিসেম্বরের মধ্যে, উনি কিভাবে আসবেন, কি সিকিউরিটি হবে উনার, কোথায় থাকবেন, কিভাবে উনি আদালতের কাছে সারেন্ডার করবেন, আদালতে কি হবে, রিট্রায়াল হবে না আপিল হবে, এইসব নানান জিনিস ভালো করে ভেবে চিনতে করা প্রয়োজন। আর সেটা যদি না হয়
যদি অন্য কিছু হুজুকে হয়ে যায়, ইউ সি, বিকজ ইন্ডিয়ানস ওনাকে ইনসিকিউর রাখবে না। ইন্ডিয়ানস উইল নেভার ওয়ান্ট যে শেখ হাসিনার সিকিউরিটি কোনোভাবে কম্প্রোমাইজ হয়। কাজে আমার গভর্নমেন্টকে এগুলি দেখতে হবে, বিকজ ইন্ডিয়ান সিকিউরিটি অ্যাপারেটাস মনে করে যে 1975-এ বঙ্গবন্ধু উইথ দি এন্টায়ার ফ্যামিলি খুন করা হয়েছে, এরা রয়ে গেছে 2 বোন। তো যাদের ইঙ্গিত ছিল ওই খুনে বা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, ওই দল বা ওরা বা ওই দেশ হয়তো এই সুযোগে উনি যদি আসতেন, ওনার সিকিউরিটি প্রপার না হয়, তাহলে ওনাকেও মেরে ফেলা হবে, সো দ্যাট শেখ মুজিবুর রহমানের পুরা গোষ্ঠী শেষ। এরকম একটা পরিকল্পনা হয়তো কোনো কোনো দেশের থাকতে পারে। এইটার রিপারকাশন যদি এরকম কিছু ঘটে, সিরিয়াস রিপারকাশন হবে। আপনি বাংলাদেশের সভরেন্টি রক্ষা করতে পারবেন না, ঠিক আছে? এইটা আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি যে এইটা খুব সমস্যা হবে। কাজেই শেখ হাসিনা তো যা তা না, বা তারেক রহমানও তো যা তা না, দে এনজয় পপুলার সাপোর্ট ইন দিস কান্ট্রি। আপনাকে এই জিনিসগুলি নিয়ে খুব সুন্দরভাবে এটা যেন হয়, ওনার আশাটা যেন খুব সুন্দর হয়, খুব সিকিউরড হয়, এবং উনি এসে ওনার যে বিরুদ্ধে যে এলিগেশন গুলি আছে, 500-600টা মামলা আছে, ইয়ার পাগলের কথা এগুলি সব, এইগুলি উনি দেখবেন, সারেন্ডার করবেন। কোন ইসে হবে আই ডোন্ট নো, সো লেট আস সি। কিন্তু এতটুকু আমি বলি দ্যাট ইন্ডিয়া শেখ হাসিনাকে কোনো ইনসিকিউরিটির মধ্যে ছাড়বে না। এই জন্যই আমি একটু আগেও বললাম যে ট্রাইপার্টাইট একটা ডিসকাশন করে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং আমাদের শেখ হাসিনা হারসেলফ, এইটাকে ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্টের মাধ্যমে উনি দেশে আসবেন এবং আসা উচিত। আই এম শিওর স্ট্রেংথ উইল প্রিভেল আপন দি গভর্নমেন্ট। এই জন্য দেখবেন গভর্নমেন্ট কিন্তু কোনো রিপারকাশন দিচ্ছে না এটার উপরে। গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট। বিএনপির এইসব কিছু নেতা ফেতা আছে, তারা অনেক কিছু বলে, তারা বলছে, but that is not the view of the government of Bangladesh, that is not the view of the prime minister। এবং প্রাইম মিনিস্টার এইগুলি দেখে শুনে কাজ করবেন যেন দেশের সার্বভৌমত্ব উপরে কোনো আঘাত না আসে। বিকজ একটা জিনিস বলি, ইউসি, চায়না যে সফরটা করে এসেছেন, প্রথমে জানতে হবে যে চায়না ওয়াজ এ বিগ সাপোর্টার অফ শেখ হাসিনা। প্রত্যেক ইলেকশনের পরে, সেটা রাত্রের ইলেকশন হোক, দিনের ইলেকশন হোক, আগের দিনের ইলেকশন হোক, তারা ওই স্বর্ণর নৌকা টৌকা নিয়ে সবসময় গিয়ে গিফট দিয়েছে শেখ হাসিনাকে আফটার এভরি ইলেকশন, দ্য চাইনিজ। এন্ড খুব ভালো রিলেশনশিপ ছিল। আমি জানি না লাস্ট এসে কি হলো শেখ হাসিনার সাথে, যে শেখ হাসিনা একদিন আগেই চলে আসলেন। কোনো কিছু হয়তো হয়েছে, উনি কিছু চেয়েছেন, ওরা দিতে রাজি হয় নাই, বা ওরা কিছু চেয়েছে ইনি দিতে রাজি হন নাই, নানান ইয়ে আছে, একদিন আগে উনি চলে আসেন। তো দ্যাট ওয়াজ আ ব্যাড ট্রিপ। ওনাকে যাওয়া উচিত ছিল কি ছিল না জানি না। সিমিলারলি এখন আমার তারেক রহমান সাহেব গিয়েছেন অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার, এটা ভালো উদ্যোগ ছিল প্রাইম মিনিস্টারের। এই কারণে বলছি, এটা প্রথম ডিপ্লোম্যাটিক ইনরোড, প্রথম ইন্টারন্যাশনাল লেভেলে উনি প্রাইম মিনিস্টার হিসাবে গেলেন, চায়নায় কথাবার্তা বললেন। বডি ল্যাঙ্গুয়েজ অফ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, প্রেসিডেন্ট অফ চায়না, প্রাইম মিনিস্টার অফ সবাই, বা ইভেন কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সাথে যেটা হলো সব ভালো। কিন্তু চায়না যখন অফার করলো ওই রোড ফ্রম চিটাগং ভায়া মিয়ানমার টু কুনমিং, যে অফারটা করলো, করিডর বলেন, রোড বলেন, যাই বলেন, এইটা আমরা একসেপ্ট
করি নাই, রিমেম্বার দিস। সিমিলারলি আমরা তিস্তাটাও কিছু করিনি। আমরা একটা ছোট কাজ করেছি, মংলার ইসে দিয়েছে, আর এই যে চট্টগ্রামে ওই যে ইপিজেড এর যে করেছি। দিস ইজ নট আ বিগ ডিল। বিগ ডিল ফর দেম ছিল দে ওয়ান্টেড এক্সেস টু দি বে অফ বেঙ্গল। ওইটা আমরা করি নাই। ওইটার ইসে তারা বলেছিল যে উই উইল ইনশিওর, চায়না বলেছে যে আমরা সব রোহিঙ্গাদেরকে নিয়ে বার্মাতে ফিরিয়ে নিব, বিকজ নাও দে হ্যাভ এ কন্ট্রোল ওভার দি মিয়ানমার গভর্নমেন্ট, বার্মিজ গভর্নমেন্টের উপরে ওদের কন্ট্রোল আছে এখন, বিকজ ওদের জন্যই এই প্রবলেম গুলি, অনেক প্রবলেম মিয়ানমারের সলভ হয়েছে। তো আমরা এইটার উপরে কোনো প্রতিক্রিয়া দেই নাই, বলিও নাই যে আমরা কনসিডার করবো। আই ডোন্ট নো কি কথা হয়েছে, এটা তো তারেক সাহেব বলতে পারবেন, আর চাইনিজ প্রেসিডেন্ট জি বলতে পারবেন। বাট ওরা এক্সপেক্ট করেছিল যে এরকম অফার আমরা যদি করি তারা একসেপ্ট করবে, যে এই রোডটা করি। কেন? বিকজ আই টেল ইউ, মালাক্কাই স্ট্রেট নিয়ে যেহেতু প্রবলেম হতে পারে এইসের মধ্যে। মালাক্কাই স্ট্রেট তো আপনি জানেন যে ইন্দোনেশিয়ান আর এই ওয়াটার্স এর মাঝখান থেকে এটা যাচ্ছে, এইখান থেকে অনেক ট্রেড হয় চাইনা। তো চাইনিজ মনে করছে যে যদি আমেরিকানরা বা কেউ যদি এটাকে ব্লক করে দেয় কোনো সময়, তাহলে আমার ট্রেডের উপরে হস্তক্ষেপ হবে, আমি ট্রেড করতে পারবো না ঠিক করে। আর যদি আমি এই যে চায়না পর্যন্ত যদি আমার এই রাস্তাটা হয়ে যায়, তাহলে আমরা আরেকটা অল্টারনেট পোর্ট পেয়ে যাব, উইচ ইজ দ্য চিটাগং পোর্ট বা বে অফ বেঙ্গলে আমার একটা পোর্ট আমরা বানাবো বা কিছু একটা করব। যদিও ওদের একটা পোর্ট ফেসিলিটি আছে মিয়ানমারে, ঠিক আছে, বাট তারা তারা সবসময় অল্টারনেট ইয়ে রাখে। যেমন ওদের একটা অল্টারনেট হলো ওদিকে আপনার ওই পাশে পাকিস্তানে গোয়াদার পোর্ট যেটা আছে, ওইখানে তারা ওয়্যার হাউজিং করে, নানান ইয়ে করে, আর সেখান থেকে তারা তাদের গুডস গুলি, ওই টাইমটা কম লাগে এগুলি করতে। তো এইসব নানান চিন্তা ভাবনা করে এইটা অফার করেছিল, আর আমরা এইটা ইয়েস বলি নাই। আমরা হয়তো চিন্তা করেছি যে আরেকটা তো রোড আছে, যেটা ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না একটা রাস্তা, এশিয়ান হাইওয়ে যেটাকে আমরা বলতাম, ওই রাস্তা তো একটা আছে যেটা মিয়ানমার, থাইল্যান্ড দিকে যাবে। তো হয়তো এইটা নিয়ে আমরা চিন্তা করেছি যে এটার কি পরিস্থিতি আছে, বা ইন্ডিয়া আবার নারাজ হয়ে যাবে কিনা, বা আমেরিকানসরা নারাজ হবে কিনা, বিকজ এই গভর্নমেন্টটা খুব বেশি ওয়েস্টার্ন পাওয়ার্স এর উপরে নির্ভরশীল আছে। যেমন ওই যে সেন্ট মার্টিন আইল্যান্ড ও হয়তো চলে যাবে, বেস টেস হয়ে যাবে, এইগুলি চাইনিজ দেখতে চায় না। আর আমরা যদি ওদিকে বেশি, আজকে দেখেন ওয়েস্টার্ন পাওয়ার্স এর ভ্যালু অনেক কমে গেছে। আরো কমার কারণ হচ্ছে বিকজ ডলারের ভ্যালু কমে যাচ্ছে, ডলারের ট্রেড কমে যাচ্ছে, এই নানান ইন্টারন্যাশনাল কমপ্লেক্সিটিস আছে, যেটা হয়তো এই গ্লোবাল কমপ্লেক্সিটিসটা হয়তো তারেক সাহেবকে বোঝানো উচিত। এইটা যারা ওনার ফরেন মিনিস্ট্রি দেখছেন বা ইয়ে করছেন, এইটা তো ওরকম সোজা চোখে দেখলে তো হবে না। আপনার অনেক কি বলে আপনাদের ক্যামেরায় বলে না, ওয়াইড লেন্সের জিও পলিটিক্স আপনাকে দেখতে হবে। তো এই ওয়াইড লেন্সেও কিন্তু আমাদের ইসের আওয়ামী লীগ নেত্রী বা আমাদের প্রাইম মিনিস্টার, যাকে আমি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলছি, ওনার সাথে এই জন্যই ডায়ালগ করা খুব ইম্পর্টেন্ট। স্যার, আমি আরেকটু যে দুটা জিনিস একটু নজর দিতে চাই। একটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট কি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে শেখ হাসিনা আসার বিষয়ে, কারণ ওনার ট্রাভেল পাস একটা ইস্যু হবে, কিভাবে আসবেন, কি প্রক্রিয়া আসবেন। আরেকটা হলো আমরা এটা একটু জানতে চাই, আরেকটা জানতে চাই শেষমেশ, যে আমরা গতকালকে দিল্লির সাংবাদিকদের সোর্সে আমরা যেটুকু জানতে পারলাম, তারা প্রিডিকশন করছে যে বাই এয়ার যদি শেখ হাসিনা না আসতে পারেন, অথবা তিনিও তো নিজেই এটা অ্যাভয়েড করবেন, তিনি বাই রোড তিনি আসার চেষ্টা করবেন বাংলাদেশে। এইটার সিগনিফিকেন্স কি? এই দুইটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই। না, আপনার প্রথমটা কি ছিল? আমাদের গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট কি কোনো বাধা তৈরি করতে পারে? আচ্ছা দেখেন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ যদি কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তা পারে, কেন পারবে না?
বিকজ আপনার কাছে গভর্নমেন্টের কাছে আর্মি আছে, এয়ারফোর্স আছে, নেভি আছে, বিএসএফ, বিজিবি আছে, আপনার কাছে পুলিশ আছে, কত কিছু আছে। বাধা সৃষ্টি করতে চাইলে তো বাধা সৃষ্টি করতেই পারে, কিন্তু ডোন্ট ফরগেট যে আপনার চেয়ে বেশি কৌশলী দিল্লিতে বসে আছে। শেখ হাসিনা নিজেই কৌশলী। এইখানে তো সে ৫ তারিখে, যাই হোক হোয়াট এভার রিজন, আমরা সবাই ওনার বিরোধিতা করেছি তখন, আহ, এই যে উনি বাই এরে আসবেন না রোডে আসবেন, এই সিদ্ধান্তটা যে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, যেটা উনিই নেবেন। এবং উনার সাথে কারা কারা আসবে, ওনার ওনার প্লেনে জার্নালিস্টরা আসবে, সিকিউরিটি টিম আসবে, ওনার ইসে কি আহ, আহ, এই যে আহ, আপনার এজেন্সিজ যেগুলি আছে, অর্থাৎ হিউম্যান রাইটস এর যে সব আছে, ডেমোক্রেসি ওয়াচ আর কি কি সব আছে না, এইগুলি ওনার সাথে আসবে কিনা, কিভাবে উনি এটা ওয়ার্কআউট করছেন। বিকজ উনি তো যতটুকুন পারেন করবেন, তারপরে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল অ্যাসিস্ট হার ইন ডুইং দিস থিংস। তো জটিলতা আছে। এই জন্য আমার গভর্নমেন্টের জন্য ভালো হবে যে জটিল পরিস্থিতি না সৃষ্টি করে উনি যেন কথা বলে। ডায়ালগ ইজ দ্য বেস্ট থিং। এবং কিভাবে তারেক সাহেব বলেছেন, ল উইল টেক ইটস ওন কোর্স, ফাইন, বাট ল উইল টেক ইটস ওন কোর্সের জন্য তো শেখ হাসিনা, ইউ মাস্ট রিমেম্বার, আমি কাউকে বলেছি, শেখ হাসিনা ইজ এ হট পোট্যাটো, ভেরি হট পোট্যাটো। ওনাকে হ্যান্ডেল করা ইজ নট সো ইজি, অ্যান্ড শি ইজ ব্যাকড বাই অ্যানাদার পাওয়ার, যার সাথে আমরা ৪,৬০০ বা সামথিং লাইক দিস কিলোমিটার বর্ডার শেয়ার করছি। দিস ইজ ওয়ান অফ দি লংগেস্ট বর্ডার্স। ইভেন পাকিস্তানের বর্ডার উইথ ইন্ডিয়া ইজ ৩,৫০০ কিলোমিটার, ইউ সি। তো আমাদেরকে এই জিনিসগুলি চিন্তা করতে হবে। এন্ড হোয়াটস ইউর সেকেন্ড কোয়েশ্চেন? সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে জার্নালিস্টরা প্রেডিকশন করছেন যে তিনি এয়ারে আসাটা, হয়তো বিমানে আসাটা উনি অ্যাভয়েড করতে পারেন, তিনি বাই রোড আসার চেষ্টা করবেন, এরকম একটা প্রেডিকশন আমরা পেয়েছি। ওকে, এখন বাই এয়ার যেটা আসার ব্যাপার আছে, এইটা কি আমরা বিমান পাঠাবো ওনাকে আনার জন্য? আপনি তো বিমান দিয়ে রেখে এসেছেন, তো আমরা কি একটা বিমান পাঠাবো ওনাকে ফেরত আনার জন্য যখন উনি বলবেন যে আমি আজকে যাব? নাম্বার 2, আপনি বোধহয় ট্রাভেল পাসের কথা বলেছিলেন। ওনার ট্রাভেল পাস লাগবে কেন? ওনার ট্রাভেল পাস তো লাগবে না। হি ইজ রেকগনাইজড অ্যাজ দি সিটিজেন, নাগরিক এই দেশে। আপনি ওনার বিরুদ্ধে নাগরিক হিসাবে মামলা করছেন, তো আপনি ওনাকে তো অন্য হিসেবে। তারেক সাহেবের সিচুয়েশন ওয়াজ ডিফারেন্ট, বিকজ তারেক সাহেব অনেক দূরে ছিলেন। হি ওয়াজ ইন লন্ডন। লন্ডন থেকে ইমিগ্রেশন ক্রস করে আসতে হলে আপনার ট্রাভেল পাসের প্রয়োজন ছিল। দ্যাটস এ ডিফারেন্ট সিচুয়েশন। ওই সিচুয়েশনে তো আপনি শেখ হাসিনাকে ফেলতে পারবেন না। আর শেখ হাসিনার তো আরো রুট আছে, আপনার ওনাকে কে আটকাবে? বিকজ ওনাকে তো আপনাকে একটা চার্টার্ড ফ্লাইটেই আনতে হবে। নোবডি ক্যান স্টপ হার। ইন্ডিয়ান গভর্নমেন্ট ইমিগ্রেশন উইল নেভার স্টপ হার ফ্রম কামিং। আপনার ইমিগ্রেশনের কোনো সাহসই হবে না, বিকজ উনি তো চার্টার্ড প্লেনে আসবেন। নাম্বার 2, আর উনি যদি রোড দিয়ে আসতে চান, তাহলে উনি রোড দিয়ে আসবেন। উনি এই দেশের নাগরিক, সবাই চেনে ওনাকে। এমন তো না যে ওনাকে কেউ চেনে না। তারেক রহমান সাহেব সবাই চেনে ওনাকে। ওনার ট্রাভেল পাসের ব্যাপারটা ছিল ভিন্ন। ওনার তো এই সিচুয়েশন নাই। উনি তো, বিকজ তারেক সাহেব তো একটি বন্ড দিয়ে দেশ ছেড়েছিলেন এবং বলেছিলেন যে উনি আর রাজনীতি করবেন না, তাই না? এটা তো রিটেন বন্ড, লিখিত। উনি বন্ড দিয়ে গেছেন। শেখ হাসিনা তো তা করে নাই। শেখ হাসিনা মিনিস্টার অফ বাংলাদেশ আপনারাই রেখে এসেছেন। অনেকেই বলে পালিয়ে গেছে, অমুক হয়েছে। কোথায় পালালো উনি? ওনাকে তো নেওয়ার জন্য, ইন্ডিয়াতে পাঠানোর জন্য আপনি বন্দোবস্ত করেছেন, ওনাকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছেন।
ওনার ছেলেকে ব্যবহার করেছেন, ওনার বোনকে ব্যবহার করেছেন, ইন্ডিয়ানসকে ব্যবহার করেছেন। আপনি ওদের সিকিউরিটি মিনিস্টার ডোভালকে ব্যবহার করে ওনাকে কনভিন্স করিয়েছেন। এমন তো না যে উনি পালিয়ে গেছেন। নো, আমরা মিথ্যার উপরে কেন দাঁড়াতে চাই? আমরা কেন সত্যটাকে মেনে নিতে চাই না? কি এইটাই রাজনীতি, যে আমরা মিথ্যার উপরে রাজনীতি করব? কেউ বঙ্গবন্ধুকে যা তা বলছে যে উনি ইংরেজি জানে না, উনি অমুক জানে না, উনি তমুক জানে না, কত কিছু শুনতেছি আমরা। আরে ভাই, এই লোকটা তো স্যাক্রিফাইস আছে বাঙালির জন্য, এটা তো বুঝতে হবে। কেন এটা আমরা বুঝতে চাই না? কেন ওনাকে স্বীকৃতি দিতে চাই না? আমি জুলাইয়ের ব্যাপারে নাই বললাম, because the Yunus government was a creation of a conspiracy, an international conspiracy which was funded, financed, মেধা দিয়ে the Americans did this. আর হাসের যে রেপুটেশন আছে, অ্যাম্বাসেডর হাস, সে যে কাজগুলি করেছে, তো কোয়েশ্চেন ইজ, আমি তো তখন হাসের পক্ষে ছিলাম যে ঠিক আছে, দিস গভর্নমেন্ট মাস্ট গো। কিন্তু কোয়েশ্চেন ইজ যে আপনাকে তো বাস্তবতা মানতে হবে যে শেখ হাসিনা ওয়াজ রিমুভ বাই এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, যেটা আইআরআই সবাই ছিল, এবং এই আইআরআই ক্রিয়েশন, ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য যেটা বা এনডিআই, এইগুলি তো করা হয়েছিল রোনাল্ড রিগানের সময়, যে ডেমোক্রেসির বিকাশ হবে, এরা কাজ করবে। এরা তারপরে কিন্তু আইআরআই, এনডিআই, এই যে ডেমোক্রেটস, এরা এরা তো লেগে গেল একটাই কাজ করার জন্য। 6, 7, 8টা দেশে তারা কনস্পিরেসি করে লোকজনকে সরিয়েছে যারা সরকারে ছিল। সো আমি শেখ হাসিনার মতন দেশের বাইরে চলে যেতে হয়েছিল হন্ডুরাস, হাইটি, অ্যাস্টেরাইডকে, প্রেসিডেন্ট অ্যাস্টেরাইডকে ওইখানে কনস্পিরেসি করেছে। ইউ নো, দিস ইজ দে হ্যাভ আ হিস্ট্রি অফ ডুইং দিস। তো শেখ হাসিনাকে তো আপনি ওইভাবে সরাতে পারেন নাই। আর যারা ছিল, এখন তো এইগুলি কনফিডেন্সিয়াল ডকুমেন্টস গুলি সব অ্যাভেলেবল। আমি তো কি বলছি না, এগুলি অ্যাভেলেবল নাও, এগুলি ডিক্লাসিফাই করে দেওয়া হয়েছে। দি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিক্লাসিফাইড, যে কিভাবে র্যাপার্সদেরকে ব্যবহার করা হয়েছে, এইদেরকে ব্যবহার, সব কিছু আছে এখন, সব এক্সপোজড আছে, নাম সহ আছে এখন। ইউ ক্যান লুক ইনটু ইট। সো শেখ হাসিনার আশায়, শি ডাজ নট নিড আ পাস। আমি আমার দেশে আমি ফিরতে চাই, আমি ফিরবো, ফিনিশ। আর এমন না, এটা তো মোহসেন রশিদ না যে বর্ডার থেকে উনি যখন ক্রস করবে, মোহসেন রশিদকে কেউ ধরে জিজ্ঞেস করবে যে ভাই আপনি কোন দেশীয়, কিভাবে ঢুকলেন। শেখ হাসিনাকে তো এটা করার কোনো ইয়ে নাই। শেখ হাসিনা তো এই দেশের প্রায় দেশের সবাই চেনে, বাচ্চারাও চেনে। তো উনি যদি রাস্তা দিয়ে ঢুকে ওইখানে, উনি এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। পূর্ণিয়া, লেট মি টেল ইউ, উনি যদি রোডে ঢুকেন, রোডে ঢুকে উনি কোন রুটটা নেবেন? Will Bangladesh be divided if she takes a route যেখানে ওনার লক্ষ লক্ষ লোক থাকবে, যেখানে she will have the support of the Indian একটা কভার থাকবে, সিকিউরিটি কভার থাকবে? এইটা আমাদের দেশের আর্মি কি করবে, কিভাবে দেখবে এটাকে? অনেক ইস্যুজ আছে। এই জন্যই তো বলেছি আমি শুরুতেই, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং শেখ হাসিনা একসাথে ডায়ালগের মাধ্যমে এই জিনিসটাকে ডিসাইড করতে হবে যে উনি কিভাবে দেশে আসবে। ইটস নট সো সিম্পল, পূর্ণিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন।